নেপালের ঝুঁকি নিয়েই চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। এখনো নিখোঁজ বহু, প্রাণহানি বেড়ে প্রায় 550। আমরা জানি না ধ্বংসস্তূপের নিচে কি আছে। উদ্ধার ও সরিয়ে নেয়ার পর্বের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। বন্যা ভূমিধসে ক্ষতিগ্রস্ত প্রায় 90,000 মানুষ। অগ্নি পরীক্ষায় প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে পদ্মা নদীর পানিতে ডুবে 5 শিশুর মৃত্যু। চর চাকলা গ্রামে শোকের ছায়া। ওই আমার ভাগ্নিরা আসছিল আমার বাড়ি, বসুন করবো কে আসছিল পার্সি নদী, যাহার বেটি এসছে আর দুটা ভাতিজি এসছে, ওরা শুনতে শুনতে চলে এসছে, সে নদীতে নেমেছে। সৌদি আরবে আগুনে নিহত 9 জনের দাফন সম্পন্ন। নওগাঁ, রাজশাহী ও নাটোরে স্বজনদের আহাজারি। দীর্ঘ 4 বছর থেকে বিদেশ ছিল সৌদি আরবে। অগ্নিকাণ্ড ইনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। সন্তান না থাকলে মায়ের কি জ্বালা একমাত্র মাই বোঝে, এবং তার ছেলে সন্তানেরাই বুঝবে, এছাড়া কেউ বুঝবে। ট্রাইব্যুনালে বিচারাধীন জুলাই অভ্যুত্থানের 25টির বেশি মামলা, 2টিতে রায়ের অপেক্ষা, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা। চট্টগ্রামে সন্ত্রাসী মোবারক গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য। কক্সবাজারে বাগবিতণ্ডার জেরে হামলা সংঘর্ষ, 2 যুবক নিহত। বন্দর নগরীতে স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল। নির্দলীয় ভোটের মাঠে দলীয় প্রার্থী বাছাইয়ের তোড়জোড়। জনসম্পৃক্ততা যার সাথে সবচেয়ে বেশি অতুলনীয়, এই ধরনের ব্যক্তিদেরকে দল বাছাই করে নেবে। সর্বপর্যায়ে আমাদের নেতৃত্ব বাছাই করা হয়েছে। শিডিউল হলেই আমরা ইনশাআল্লাহ স্থানীয় নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারব। এবং অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে টেস্ট সিরিজ ড্র র্যাঙ্কিং এ প্রথমবার 6 বাংলাদেশ। সুখ স্মৃতি নিয়ে দেশে ফিরছে টাইগাররা। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। নেপাল ও তিব্বত সীমান্তে দ্বিতীয় দফায় আকস্মিক বন্যার শঙ্কা তৈরি হয়েছে। হ্রদের পানি বাড়ায় বাঁধ ভেঙে পানি চলে আসতে পারে এই এলাকায়। আর এই বৈরী পরিস্থিতিতেও নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান, জারি রয়েছে উচ্চ সতর্কতা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল তিব্বতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 547 জনে। আর এছাড়া কমপক্ষে 90,000 মানুষ ক্ষতিগ্রস্ত বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। পলিমাটি কাদায় ঢাকা পড়েছে 40 কিলোমিটার পাকা সড়ক, ধ্বংস হয়েছে 80টি সেতু, বিচ্ছিন্ন বহু দুর্গম এলাকা। 48 ঘন্টায় উদ্ধার হয়েছে শত শত মরদেহ, যাদের মধ্যে রয়েছেন বিদেশি নাগরিকও। সব মিলিয়ে আকস্মিক বন্যায় নেপালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনো। এর মধ্যেই দেখা দিয়েছে নতুন বিপর্যয়ের শঙ্কা। চীন বলছে নেপাল চীন সীমান্তে পাহাড়ি এলাকায় নতুন একটি প্রতিবন্ধক হ্রদ বা ব্যারেজ লেক তৈরি হয়েছে। হ্রদটিতে দ্রুত পানিও জমছে। নদীর স্বাভাবিক প্রবাহ প্রাকৃতিক বাধায় আটকে প্রতিবন্ধক হ্রদটি তৈরি হয়েছে। বাঁধটি ভেঙে গেলে আটকে থাকা বিপুল পরিমাণ পানি একসঙ্গে নিচের দিকে নেমে যেতে পারে। এর মধ্যেই পানি বেড়েছে 25 লাখ ঘনমিটারে, যা আগামী 3 দিনে 30 লাখ ঘনমিটার পর্যন্ত বাড়তে পারে। আর তখনই হয়তো বাঁধ ভেঙে দ্বিতীয় ঢল নামতে পারে বলে সতর্ক করেছে চীন। এমন অবস্থায় প্রথমে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত ঘোষণা করে নেপাল চীন। তবে কিছুক্ষণ পর ফের শুরু হয় তৎপরতা। সেই সঙ্গে ক্ষয়ক্ষতি এড়াতে তিব্বতের সীমান্তবর্তী এলাকা ও নেপালের রাসোয়া ও নোয়াকোট জেলা সহ ত্রিশুলির সাধারণ মানুষদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কমপক্ষে 90,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত বলেও উদ্বেগ জানানো হয়েছে। নারী ও শিশু সহ হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আমাদের তথ্য অনুযায়ী অন্তত 93,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের সাহায্যের প্রয়োজন। আমরা দ্বিতীয় বন্যার আশঙ্কায় খুবই উদ্বিগ্ন। অন্যদিকে মানবিক পরিস্থিতিতে শোক জানিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। উদ্ধারে সহায়তা করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস। নীরব দাস, নিউজ 24।
নেপালে ভয়াবহ বন্যা এবং ভূমিধসে দুর্গম এলাকায় আটকে পড়াদের উদ্ধারে চলছে ব্যাপক অভিযান। স্থলপথের পাশাপাশি হেলিকপ্টার, রাবার বোট ও ড্রোন ব্যবহার করে চলছে উদ্ধার কাজ। দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে প্লাবিত জনপদ, জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে কাজ করছেন সেনাবাহিনী আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সাহায্যের হাত বাড়িয়েছেন সাধারণ মানুষও, কোথাও আবার ফুটে উঠেছে প্রাণীদের মহানুভবতা। হঠাৎ নেমে আসা ঢল আর পাহাড় ধসে মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা। কোথাও কাদার স্রোতে আটকে মানুষ, কোথাও নদীর মাঝখানে গাছ আঁকড়ে বাঁচার চেষ্টা। দুর্গম এসব এলাকায় পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করছে উদ্ধারকারীরা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনেক এলাকার ভরসা এখন আকাশপথ। পাহাড়ি ঢাল, নদীর মাঝখানে কিংবা কাদায় আটকে পড়াদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে মানুষকে এয়ারলিফটে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। এটা মানসিকভাবে আমাদের উপর মারাত্মক প্রভাব ফেলছে। সাহায্যের জন্য কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছি, কিন্তু তথ্য দিয়ে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না। প্লাবিত আবাসিক এলাকা ও নিচু জনপদে চলছে নৌপথে উদ্ধার অভিযান। বাড়ির ছাদ কিংবা উঁচু স্থানে আশ্রয় নেওয়াদের সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে রাবার বোট ও অন্যান্য নৌযান। উদ্ধারকারীদের পাশে দাঁড়াচ্ছে সাধারণ মানুষও। কোথাও দড়ি ফেলে, আবার কোথাও কাঠের টুকরো ছুঁড়ে তুলে আনার চেষ্টা করছে আটকে পড়াদের। ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়ক, সুড়ঙ্গ কিংবা টানেলে কেউ আটকা পড়লে শুরু হয় আরো কঠিন অভিযান। পাথর ও লোহার ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে আধুনিক কাটার ও উদ্ধার সরঞ্জাম। হামাগুড়ি দিয়ে টানেলে ঢুকে বের করে আনা হচ্ছে আটকে পড়াদের। আহতদের কাঁধে করে বয়ে আনছেন উদ্ধারকারীরা। শুধু স্থল ও আকাশপথে উদ্ধারই নয়, নিখোঁজদের সন্ধানে ব্যবহার করা হচ্ছে ড্রোন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলো আকাশ থেকে পর্যবেক্ষণ করে শনাক্ত করা হচ্ছে আটকে পড়া মানুষ ও ক্ষতিগ্রস্ত অঞ্চল। সেই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে পরবর্তী উদ্ধার অভিযানের। চৈতি রয়, নিউজ 24। নেপালে প্রতিটি প্রলয়ঙ্কারী বন্যার পর একই প্রশ্ন সামনে আসে বারবার। দেশটি কেন আগে ভাগে কোনো আভাস পায় না? আসলে তিব্বত অঞ্চলের জলবায়ু বা হিমবাহ সংক্রান্ত তথ্য পাওয়ার কার্যকর দ্বিপক্ষীয় ব্যবস্থা তাদের নেই। চীন মাঝে মধ্যে ভারী বৃষ্টির আগাম সতর্কতা দেয়, কিন্তু হ্রদ ফেটে পড়ার মতো ঘটনা কেবল বৃষ্টির ওপরই নির্ভর করে না। এমন ঘটনা ইতিহাসে ঘটেছে বহুবার। হিমবাহের বরফ গলে যাওয়া, হ্রদ ফেটে পড়া কিংবা আগাম সতর্কবার্তার ব্যবস্থার অভাব নেপালের জন্য সাময়িক সংকট মনে হতে পারে, কিন্তু এর বাইরে দেশটির এমন একটি ভৌগোলিক ও কাঠামোগত দুর্বলতা রয়েছে যা একেবারেই চিরস্থায়ী। বাস্তবেও তার প্রমাণ মিলেছে। নেপাল চীন সীমান্তের রসুয়াগাড়ি ক্রসিং এর কাছেই অবস্থিত তিমুরে কাস্টমস ফাঁড়িটি গত 13 মাসে দুবার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইতিহাস বলছে প্রায় 450 বছর আগে নেপালের সেতিকোলা নদী অববাহিকায় মাছাপুছড়ি হ্রদের প্রাকৃতিক বাঁধ ধসে পড়েছিল। সেই ধস পোখরা উপত্যকাকে প্রায় 50 থেকে 60 মিটার গভীর ধ্বংসস্তূপে ঢেকে দিয়েছিল। ICIMODর গবেষণা অনুযায়ী 2000 সালের পর থেকে হিমালয়ের হিন্দুকুশ পর্বতমালায় হিমবাহের বরফ গলে যাওয়ার হার প্রায় দ্বিগুণ হয়েছে। আর বিশ্বব্যাংক বলছে দেশটিতে অতীতে হিমবাহ হ্রদ ভেঙে মোট 24টি বড় বন্যার ঘটনা ঘটেছে। UNDP 2020 সালের জরিপ অনুযায়ী কোশি, গণ্ডকী ও কর্ণালী নদী অববাহিকায় সব মিলিয়ে হিমবাহ হ্রদ আছে 3624টি, যার মধ্যে 47টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে এত উদ্যোগের পরও সীমান্ত জুড়ে তাৎক্ষণিক সতর্কবার্তা দেওয়ার মতো কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। নেপালের চলতি সপ্তাহের এই বিপর্যয়ই এর সবচেয়ে বড় প্রমাণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একসময় দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালের রাজপথে তরুণদের নেতৃত্ব দিয়েছেন। সরকার পতনের পর বসেছেন দেশটির মসনদেও, কিন্তু এবারে দায়িত্ব পালনের 5 মাস পেরোতেই অগ্নি পরীক্ষার মুখোমুখি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। লড়াই করছেন ভয়াবহ বন্যার ভূমিধসে বিপর্যস্ত দেশকে টেনে তুলতে।
এতে তার রাজনৈতিক ও কূটনৈতিক হাতে খড়ি কতটা সহায়ক হবে তাই এখন দেখার বিষয়। মেয়র থেকে প্রধানমন্ত্রী, দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে রাজপথে লড়াই করেন বালেন্দ্র শাহ, বনে যান নেপালের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। 5 মাস ধরে দুর্নীতিতে বিপর্যস্ত দেশটিকে টেনে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তরুণদের জন্য কর্মসংস্থান ও সুযোগ তৈরির পাশাপাশি নেপালের রাজনীতিকে নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। এর মাঝে র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়রের অগ্নি পরীক্ষা হয়ে সামনে এলো ভয়াবহ পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও ভূমিধস। বিশ্লেষকরা বলছেন, দ্রুত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিশ্চিত করাই নতুন এ প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে দুর্যোগ মোকাবিলার পাশাপাশি শাহকে সামলাতে হবে নেপালের 2 শক্তিশালী প্রতিবেশী দেশ ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক। বিশেষ করে চীন নেপাল সম্পর্কের ক্ষেত্রে এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন তিনি। 2023 সালে কাঠমান্ডুর মেয়র থাকাকালীন চীনের একটি নির্ধারিত সফর বাতিল করেছিলেন শাহ। অন্যদিকে ভারতের সঙ্গে নেপালের রয়েছে দীর্ঘ ও সংবেদনশীল সম্পর্ক। মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির 2 দিনের কাঠমান্ডুর সফরের কথা থাকলেও তা স্থগিত হয়। বালেন্দ্র শাহ সাফ জানান, সরকার প্রধান বা সমমর্যাদার মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে হিমালয়ের কোলে অবস্থিত ছোট দেশটির ভৌগোলিক অবস্থানের কারণে চীন ও ভারতের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এরপরও যে স্বপ্ন দেখিয়ে নেপালের মসনদে বসেছিলেন বালেন্দ্র, দুর্যোগ মোকাবিলার পাশাপাশি সীমান্তবর্তী দেশগুলোর সাথে সম্পর্ক স্থিতিশীল রেখে সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন করতে পারবেন তিনি, সেটাই এখন দেখার বিষয়। আফরিন মৌ, নিউজ 24। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে নদীতে গোসলে নেমে দর্শক 5 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে চরচাকলা গ্রামে এই ঘটনা ঘটে এবং পরবর্তীতে স্থানীয়রা এসে এই মৃতদেহগুলো উদ্ধার করে। এলাকায় এখন শোকের ছায়া। সন্তানদের হারিয়ে স্বজনদের আহাজারি, 5 শিশুকে হারিয়ে চরচাকলা গ্রামে চলছে শোকের মাতম। দুপুরে নদীতে গোছলে নামে পাশাপাশি বাড়ির 5 শিশু। তারা সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন। একজন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য অন্যরা এগিয়ে যায়। এ সময় একে একে 5 জনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের নিথর দেহ উদ্ধার করেন। রুফুল ভাইয়ের একমাত্র ছোট মেয়ে শরীফা এবং তারই বোন খাদিজা, তারও 2টা মেয়ে সুরাইয়া এবং সুমাইয়া, স্ত্রীর 4 ছেলে, ওরও 2টা মেয়ে রয়েছে। সে একজন ডুবেছে, আরেকজনকে ধরতে গেছে, আরেকজন ডুবেছে, আরেকজন ধরতে গেছে, 1-2 করতে করতে 5টা গেছে, 5টাই ডুবে মরে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে সন্তানহারা পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আপাতত তাদেরকে দাফন কাফনের সহযোগিতার জন্য কিছু আর্থিক সহযোগিতা করা হবে, পরবর্তীতে তাদেরকে আরো সহযোগিতা করা হবে এবং আমরা চেষ্টা করব সব দিক থেকে, আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। নদীটি পদ্মার শাখা নদী, যা স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। বর্ষা বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে চাষাবাদ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর 7 জন ও রাজশাহী নাটোরে 2 জনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন সর্বস্তরের মানুষ। যেন আকাশ ভেঙে নেমে এসেছে দুঃখ, কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। সংসারে সচ্ছলতা আনতে যারা প্রবাসে পাড়ি দিয়েছিলেন, আজ তারা ফিরে এসেছেন কফিনবন্দি হয়ে। নওগাঁর আত্রাইয়ে ফিরেছেন সৌদিতে আগুনে নিহত 7 প্রবাসী। প্রতিটি কফিনের সঙ্গে ফিরেছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। এর আগে কোনোদিন মারা যায় না, আত্রাইতে কখনো আসে না। আর এই কারণে পুরো আত্রাইবাসী মর্মাহত, আমরাও মর্মাহত। সন্তান না থাকলে মায়ের কি জ্বালা, এখন তো মাই বোঝে এবং তার ছেলে সন্তানেরাই বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। খুব দুঃখজনক বা কষ্ট। আমার ভাই আমি নিতে যাচ্ছি, আরো ভাই তাদের পরিবার থেকে ভাই বা ভাইস্তা তার বাপে তার ছেলে নিতে যাচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেয় শত শত মুসল্লি। একে একে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বাদ জুম্মা পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
একই চিত্র নাটোরের রবিউলের বাড়িতেও। মরদেহ আসার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দীর্ঘ 4 বছর থেকে বিদেশ ছিল সৌদি আরবে। অগ্নিকাণ্ড ইনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। এখানে যে অনেক কষ্ট দুঃখের মধ্যে ছিল, বাবা মার স্বপ্ন ছিল, ওনার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে ওখানে তো ইনকাম করবে, কিছু রোজগার করবে। এছাড়া একই ঘটনায় রাজশাহীর বাগমারার মরুগ্রামের শ্যামল উদ্দিন মাঝিরও জানাজা দাফন সম্পন্ন হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই আগস্টে গণঅভ্যুত্থান ঘিরে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 6টি মামলার রায় ঘোষণা হয়েছে, অপেক্ষায় আরও 2টি মামলা। আর 25টিরও বেশি মামলা বিচারাধীন। আসামিদের সম্পৃক্ততা অনুযায়ী সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। মাহমুদ হাসানের প্রতিবেদন। 24-এর পট পরিবর্তনের পর জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ পর্যন্ত এসেছে 6টি মামলার রায়। প্রথম রায় আসে 2025 সালের 17 নভেম্বর। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পান 5 বছরের কারাদণ্ড। সবশেষ 30 জন জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার মধ্য দিয়েই জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত 6ষ্ঠ মামলার রায় ঘোষণা হয়। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারাধীন রয়েছে 25টিরও বেশি মামলা, আসামি 3 শতাধিক। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলের গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগের মামলাও রয়েছে। দুটি ট্রাইব্যুনাল মিলিয়ে 25টির অধিক মামলা এখন বিচারাধীন আছে। তার মধ্যে বেশ কয়েকটি মামলার সাক্ষ্য একদম শেষ পর্যায়ে, বেশ কয়েকটি মামলার সাক্ষ্য উপস্থাপন শুরু হয়েছে বা বেশ কয়েকটি মামলা অভিযোগ গঠন হয়েছে। আর আমাদের হাতে বেশ কয়েকটি অভিযোগ আছে যেগুলো আমরা পর্যালোচনা করছি। অতি শীঘ্রই আপনারা সেগুলোর ফরমাল চার্জ দাখিল হিসাবে দেখতে পাবেন। রায়ের অপেক্ষায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলা। ওবায়দুল কাদের সহ 7 জন ও কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের মামলার রায় যে কোনো দিন। প্রসিকিউশনের পক্ষ থেকে যে সকল ডকুমেন্টারি এভিডেন্স, তাদের কথোপকথন, কল রেকর্ড এবং সাক্ষ্য উপস্থাপন করেছি, তাতে আমরা আশা করছি যে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগেই সর্বোচ্চ শাস্তি দিবেন এবং প্রসিকিউশন সেটাকে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যাত্রাবাড়িতে একজন পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম ভুইয়া, যাকে খুব কাছ থেকে আরেকজন পুলিশ অফিসার গুলি করে হত্যা করেছে, এই মামলাটিও সাক্ষ্য গ্রহণ উপস্থাপন শেষ হয়েছে। এখন যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণ আছে। আগস্টের সেই রক্তাক্ত অধ্যায়ের বিচার এখনো শেষ হয়নি। প্রশ্ন, বাকি মামলাগুলোর বিচার কত দ্রুত শেষ করে অপরাধের দায় নির্ধারণ করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কক্সবাজারে একটি বারে বাঘ বিতণ্ডার জেরে সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল ওই বারটি। ঘটনার তদন্ত চলছে। এদিকে রাশেদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন তার স্বজন এলাকাবাসী। ইরফানুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার শহরের রেনেসা হোটেলের বারে বসে মদ পান করছিলেন কয়েকজন যুবক। হঠাৎ কথা কাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষের। এরপর সঙ্গে যোগ দেন 2 পক্ষের আরো কয়েকজন। বার কর্তৃপক্ষ বলছে, হঠাৎ সংঘর্ষের এক পর্যায়ে নাজিবুল হক রাশেদকে ছুরিকাঘাত করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। আমরা বিলটা নিয়েছি, বিল দিয়ে দেবে। এই মুহূর্তে তারা একজনকে যারা মারছে এমনি গ্লাস দিয়ে বাড়ি মারছে আর এমনি আইসি। পরে রাশেদের পক্ষের লোকজন হামলাকারী সালমানকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ বলছে বারটির কোনো অনুমোদন নেই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বারের যে মাদকাসক্ত হয়ে যায় যেন অপ্রীতিকর ঘটনা বা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে না পারে, এই বিষয়ে আমরা অভিযান চলবে এবং এটার বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক থাকবো। অন্যান্য সংস্থা যারা এই লাইসেন্সের সাথে অথরিটির সাথে জড়িত তাদেরকে আহ্বান করবো তারা যেন এই বিষয়ে তাদের যথাযথ ভূমিকা পালন করে। এদিকে রাশেদ হত্যার বিচারের দাবিতে বাদ জুমা বিক্ষোভ করেছেন তার স্বজন ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আছেন প্রায় 18,000 আইনজীবী।
তবে তাদের মধ্যে ভালো এবং যোগ্য আইনজীবীর সংখ্যা কম বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীতে এক আয়োজনে এই কথা বলেছেন তিনি। আইনমন্ত্রী আরও বলেন, দেশ জুড়ে থাকা ৮০,০০০ আইনজীবীর দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এই দিকটাতে নজর দিচ্ছে সরকার। দেশে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি গ্রহণের ক্ষেত্র বৃদ্ধি পাওয়ায় প্রজন্মের অনেকেই এখন ঝুঁকছেন আইন পেশায়। বর্তমানে ৬৪ জেলার আদালতে বার কাউন্সিল নিবন্ধিত প্রায় ৮০,০০০ আইনজীবীর উপস্থিতি রয়েছে, যার ভেতর কেবল সুপ্রিম কোর্টেই আছে প্রায় ১৮,০০০ আইনজীবী। তবে এই সংখ্যার তুলনায় দক্ষ ও যোগ্য আইনজীবীর সংখ্যা খুবই সীমিত বলে মনে করেন আইনমন্ত্রী। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী, ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য বিটার রিয়ালিটি। একজন আইনজীবীকে কেবল অর্থ উপার্জনকে প্রধান লক্ষ্য না দেখে নৈতিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা প্রয়োজন বলেও জানান তিনি। আপনাকে আপনার নীতি নৈতিকতা দিয়ে দেখতে হবে। ছোট বারান্দার আইনজীবী হবেন না। জজের রুমে ঢুকে খাস কামরায় ঢুকে অর্ডার নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আইনজীবী হতে পারবেন না। নতুন আইনজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি জ্যেষ্ঠ আইনজীবীদের তত্ত্বাবধানে কাজের সুযোগ বাড়ানোর উপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল। নির্দলীয় নির্বাচন হলেও দলীয় প্রার্থী ঠিক করতে মাঠে তোড়জোড় চালাচ্ছে বিভিন্ন দল। আর কোনো দল ইতিমধ্যে প্রার্থী ঠিকও করে ফেলেছে। নয়ন বড়জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আগামী নভেম্বর মাস থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, 4 স্তরের নির্বাচনে মোট ভোটার 1,15,00,000-এর বেশি, ভোট কেন্দ্র 4,200-এর বেশি এবং 22,000-এর বেশি ভোট কক্ষ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 14টি পৌরসভার জন্য আমরা 219টি ভোট কেন্দ্র আমরা নির্ধারণ করেছি, এর উপর দাবি আপত্তি চলবে। আর সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের জন্য আমরা 725টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছি, এগুলির উপর একটি দাবি আপত্তি চলবে এবং শুনানি শেষে একটি চূড়ান্ত ভোট কেন্দ্র আমরা খসড়া হিসেবে মাননীয় কমিশন আমরা প্রেরণ করব। নির্বাচন কমিশন চূড়ান্ত আকারে ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করবে। এছাড়া খসড়া তালিকা প্রকাশের পর এবার ভোট কেন্দ্র নিয়ে অভিযোগ তদন্তের কথাও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় শুরু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি ও জামাত। সিটি কর্পোরেশন নির্বাচনে জামাতের প্রার্থী বাছাই শেষ হলেও এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বিএনপির। ক্লিন ইমেজ, জনসম্পৃক্ততার যার সাথে সবচেয়ে বেশি অতুলনীয়, এই ধরনের ব্যক্তিদেরকে দল বাছাই করে নেবে। সর্বপর্যায়ে আমাদের নেতৃত্ব বাছাই করা হয়েছে। শিডিউল হলেই আমরা ইনশাআল্লাহ স্থানীয় নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারব। এদিকে ভোটাররাও চান দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নগরপিতা বেছে নিতে। আমাদের কাছে এখন বর্তমান চেয়ারম্যান নাই রানিং, আমরা ওই পাবলিক কষ্ট পাইতে আছে প্রশাসক খাওয়াতেই। এখন তো মোটামুটি কাজ চলতেছে পরিষদে, যে চেয়ারম্যান আসলে তো আরো দ্রুত কাজ হবে। নির্বাচনটা হয়ে যাক, কারণ আমাদের এখানে জনগণ অনেক কিছু ফেস করতেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি সাধারণ ও 14টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার 19,58,905 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,91,630 এবং নারী ভোটার 9,67,224 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারের 6 মাস নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। সন্ধ্যায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ। তিনি বলেন, সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল 180 দিনের মধ্যেই সেসব কাজ দৃশ্যমান হয়েছে। ভবিষ্যতে ছাত্রদলের নতুন নেতৃত্ব সরকারের সব কাজের অংশীদার হবে বলেও প্রত্যাশা রাখেন তিনি। বাংলাদেশের মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এবং সরকারের যেই সফল 180 দিনের কর্মপরিকল্পনা, এটিকে আমরা স্বাগত জানিয়েই আজকে আমরা এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যেই দল বিএনপি, সেই দলের কেন্দ্রীয় পার্টি অফিস নয়াপল্টন থেকে একটি আনন্দ মিছিল করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। অস্ট্রেলিয়া সিরিজ শেষে দেশে ফিরছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। রাত 10:30টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাসকিন মুশফিক লিটনদের। অজিদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করে বাংলাদেশ। তবে ডারউইনে 9 উইকেটের জয় দিয়ে ইতিহাস গড়ে সিরিজ শুরু করেছিল টাইগাররা, কিন্তু শেষটা ভালো হয়নি। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে 2 দিনের মধ্যেই ইনিংস ও 51 রানের ব্যবধানে হারের লজ্জায় ডোবে শান্ত বাহিনী। শেষটা ভালো না হলেও সিরিজ সমতায় থাকায় প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আসিয়ান কাপ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন জাতীয় দলের ফুটবলাররা। গতকাল জিম সেশনের পর মাঠের অনুশীলন করেন তপু বর্মন, জামাল ভুঁইয়ারা। তবে কোচ থমাস টুলির অধীনে 2 ঘন্টার এই অনুশীলন ছিল ক্লোজ ডোর। গতকাল টিম হোটেলে যোগ দেন মোরসালিন, জিকো, রাকিব সহ সব ক্লাবের ফুটবলাররা। ক্যাম্পে আসার পর বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় তাদের। 24 সেপ্টেম্বর মাঠে গড়াবে ফিফা আসিয়ান কাপ। 25 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। বসুন্ধরা স্পোর্টস সিটিতে শেষ হলো বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা। ফাইনালে জিয়াদ ইব্রাহিমের বিপক্ষে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার রবীন্দ্র লক্ষ্মীশ্রী। সরাসরি 3-0 সেটে হারিয়ে শিরোপা জিতেছেন মিশরের এই খেলোয়াড়। 5 দিনের রোমাঞ্চ, 11 দেশের 28 জন খেলোয়াড়, শেষ দিনে জমজমাট ফাইনাল। বিশ্ব র্যাঙ্কিংয়ে 144 নম্বরে থাকা মিশরের জিয়াদ ইব্রাহিমের সামনে ছিলেন 164 নম্বর খেলোয়াড় শ্রীলঙ্কার রবীন্দ্র লক্ষ্মীশ্রী। তবে ফাইনালে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি জিয়াদ। দারুণ পারফরমেন্সে 3-0 সেটে হারিয়ে শিরোপা জিতে নেন মিশরের এই খেলোয়াড়। সমাপনীতে ছিল আরও আয়োজন, দেওয়া হয় স্কোয়াশের শিক্ষাবৃত্তি, কৃতি স্কোয়াশ খেলোয়াড়দের সম্মাননা এবং খুদে খেলোয়াড়দের দেওয়া হয় ক্রীড়া সামগ্রী। এ সময় আয়োজকরা জানান, ক্লাসরুম স্কোয়াশ ও শিক্ষাবৃত্তির মতো উদ্যোগে দেশে এই খেলার জনপ্রিয়তা বাড়বে। এর মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে দেখানো যে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে হলে খেলাধুলা ইমপ্রুভ করতে হবে, আমরা সেটা দেখাতে পেরেছি। পাশাপাশি আমাদের যারা অংশগ্রহণ করেছে তারাও খুব ভালো খেলেছে। সব কিছু মিলে আমরা মনে করি যে আয়োজনটা সফল হয়েছে। পুরো আয়োজন জুড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল হাসানুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক মেজর অবসরপ্রাপ্ত মহসিনুল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা আমাদের এই বাংলাদেশ স্কোয়াশকে পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে চাই। I would like to express my sincere gratitude to the all foreign players, those who have come here all the way from their country. Congratulations to the champion, the Egyptian player, but we enjoyed this game, the Egyptian and the Sri Lanka player, but we were expecting at least 5-set game. 2032 অলিম্পিকে অংশ নেওয়ার লক্ষ্য সামনে রেখে অবকাঠামো উন্নয়ন ও সম্মিলিত প্রচেষ্টায় স্কোয়াশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় শেষ হলো এবারের আসর। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।